Welcome to English World, an excellent platform for learning English. We do not mean that Israel has the right to retain territories they conquered from the Arab world, like the Gaza Strip, Golan Heights, and the West Bank. We don't agree with that. That does not mean to say that the enemies of Israel are our enemies. We can call it being political or a moral question. But for anybody... আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন আরেকটি লেসন নিয়েছি, সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এখান থেকে তোমরা সবসময় দেখবে যে এমসিকিউ বা প্রশ্নের উত্তর, আবার এখান থেকে তোমাদের ফ্লোচার্ট বা সামারি কিন্তু এসে থাকে। সো প্যাসেজটি খুবই ইম্পর্টেন্ট, আর এই কারণেই আমরা এই নেলসন ম্যান্ডেলা প্যাসেজটি খুবই ভালো করে পড়ব। প্রশ্ন যেখান থেকে আসুক না কেন, অন্তত পক্ষে যেন আমরা এখানে ফুল নাম্বারটা পেতে পারি, যেখান থেকে আসুক প্রশ্ন। সো আমরা এই নেলসন ম্যান্ডেলা প্যাসেজটির মিনিংগুলো, বিশেষ করে যে এর ওয়ার্ড মিনিংগুলো আছে, এটা ভালো করে পড়বো, এবং এর যে সিনোনিমগুলো আছে সেটা খুব ভালো করে পড়ে নেব। সো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস। সো নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছিল কোথা থেকে? ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থাইড। সো অ্যাপার্থাইড মানে হচ্ছে ডিসক্রিমিনেশন বা রেস হেট্রেড অথবা রেশাল ডিসক্রিমিনেশন, অর্থাৎ জাতিগত যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে বলা হচ্ছে অ্যাপার্থাইড বা রেশাল ডিসক্রিমিনেশন। সো এই যে জাতিগত দ্বন্দ্বের যে শিকল বা বন্ড, বন্ড মানে হচ্ছে শিকল, এই যে শিকল, এই শিকল থেকে সাউথ আফ্রিকাকে মুক্ত করে সে গাইড করেছিল কোথায়? টু আর মাল্টিরেশিয়াল। মাল্টিরেশিয়াল মানে হচ্ছে বহুজাতিক ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে হচ্ছে রিপাবলিক বা গণতন্ত্র, গণতন্ত্রের দিকে সে সবাইকে গাইড করেছিল। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, অর্থাৎ শান্তি এবং সমঝোতা। এখানে রিকনসিলিয়েশন মানে হচ্ছে যে একসাথে সবাই রিইউনিয়ন হওয়া, একসাথে মিলিত হওয়া, মীমাংসা হওয়া। সো এই শান্তি এবং সমঝোতার একজন প্রতীক হিসেবে সে সবাইকে গাইড করেছিল। হু কেম টু এম্বডি, যে বাস্তব রূপ দিতে এসেছিল দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যে ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তবে রূপদান করতে এসেছিল এই নেলসন ম্যান্ডেলা। imprisoned for nearly 3 decades, প্রায় 3 দশক সে কিন্তু এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিল। ইমপ্রিজন মানে হচ্ছে জেলে বন্দি থাকা বা কারাবন্দি থাকা, কনফাইন্ড অথবা এনক্লোজড অথবা কনভিক্টেড। সো এখানে ইমপ্রিজন থেকে ছিল, অর্থাৎ কারাবন্দি থেকে ছিল প্রায় 3 দশক। তো আমরা এখানে জানি যে সে 27 বছর, প্রায় 3 দশক বলতে বোঝাচ্ছে যে আসলে আমরা জানি যে 27 বছর সে কারাবন্দি থেকেছিল। আটলান্টিক মহাসাগরের রোবেন দ্বীপে তাকে কারাবন্দি করে রাখা হয়েছিল তৎকালীন সময়ে। তো যেহেতু আফ্রিকায় 2 ধরনের জাতি মারামারি হানাহানিতে ছিল, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট। সো এদের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল বা সংগ্রাম হচ্ছিল, এই কারণে 27 বছর সে কারাবন্দী ছিল বা নির্বাসিত ছিল। ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট এগেনস্ট দ্য হোয়াইট মাইনরিটি রুল, যে এখানে শ্বেতাঙ্গদের পরিমাণ ছিল কম, আমাদের বাংলাদেশের মতোই, যে পাকিস্তানিদের পরিমাণ কম, তাদের সংখ্যায় কম ছিল, অথচ আমরা বাঙালির পরিমাণ, আমরা যে বাংলাদেশের পরিমাণ বেশি, তারপরেও তারা আমাদেরকে শোষণ করত। ঠিক একইভাবে কিন্তু সেখানে শ্বেতাঙ্গদের পরিমাণ ছিল খুব কম, সেখানে কৃষ্ণাঙ্গদের পরিমাণ বেশি, এবং কৃষ্ণাঙ্গদের কিন্তু এখানে তাদের সম্পত্তির পরিমাণ বেশি, তাদের অধিকার বেশি ছিল, কিন্তু তারপরও তাদেরকে শাসন করতো ওই শ্বেতাঙ্গরা। সো ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ মানে হচ্ছে তার যে মনস্থিরতা, এই যে ডিটারমিনেশন, তার এই ডিটারমিনেশন সে কখনোই কি করে না,
ডিটারমিনেশন কখনো হারায়নি। কেন? কিসের ডিটারমিনেশন করেছিল? এই যে তার মানুষ, তার যে জনগণ ছিল, তার লোকজন, তাদের এই লোকজনদের বন্দি দশা থেকে মুক্তি, এর ইংলিশ হলো ইমানসিপেশন। ইমানসিপেশন মানে হচ্ছে বন্দি দশা থেকে মুক্তকরণ। তার এই বন্দি দশা থেকে মুক্তকরণের যে ডিটারমিনেশন, সংকল্প সে নিয়েছিল, এখান থেকে কখনো সে পিছু হটেনি, অর্থাৎ এগুলো হারায়নি। হি ওয়াজ ডিটারমিনড, সে খুবই সংকল্পবদ্ধ ছিল টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড, এই যে জাতি বৈষম্য, এই বর্ণ বৈষম্য বা জাতি বৈষম্য, এই জাতি বৈষম্য লোপ করতে বা দূর করতে সে, ব্রিং ডাউন মানে হচ্ছে দূর করা, ভেঙে ফেলা, অর্থাৎ রিমুভ করা। সো এই রিমুভ করতে সে অনেক বেশি এখানে সংকল্পবদ্ধ ছিল, যার কারণে কিন্তু দীর্ঘ 27 বছর সে কারাবন্দী অবস্থায় ছিল। ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, তখন নিজেদের মধ্যে যে যুদ্ধ চলছিল, অর্থাৎ কৃষ্ণাঙ্গের মধ্যে যে হানাহানি মারামারি ছিল, এগুলোকে বাদ দিয়েছিল, অ্যাভয়েড করেছিল। এটাকে বলা হচ্ছে গৃহযুদ্ধ। হিজ প্রেস্টিজ, তার যে সম্মান, স্ট্যাটাস বা রেপুটেশন অথবা ফেম, অ্যান্ড ক্যারিশমা, এবং তার এই যে মানসিক শক্তি, বা এখানে ক্যারিশমা মানে হলো যে জাদুকরী শক্তি। ক্যারিশমা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বা এখানে নেলসন ম্যান্ডেলাকে বলা হয় ক্যারিশমেটিক লিডার, অর্থাৎ তাদের জাদুকরী শক্তি ছিল। তারা জাদুর মতো মানুষকে তাদের পাশে নিয়ে আসতে পারত এবং তাদের আন্দোলনে বা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে পারত। যে ক্যারিশমা অর্থাৎ পাওয়ারফুল পার্সোনাল যে কোয়ালিটি, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের সাপোর্ট, সমর্থন অর্জন করতে সাহায্য করেছিল। এখানে নেলসন ম্যান্ডেলা বলেছিল আই হেট রেস ডিসক্রিমিনেশন, তার একটি উক্তি, এখানে কোটেশন আকার দিয়েছে যে আই হেট রেস ডিসক্রিমিনেশন, অর্থাৎ জাতি বৈষম্যকে আমি ঘৃণা করি। বায়াস, এখানে ডিসক্রিমিনেশন মানে কি ইনইকুয়ালিটি অথবা বায়াস। সো মোস্ট ইন্টেন্সলি, কিভাবে? গভীরভাবে ঘৃণা করি। এক্সট্রিমলি, ইনস্ট্যান্সলি মানে হলো এক্সট্রিমলি অথবা ডিপলি গভীরভাবে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এর সকল বহিঃপ্রকাশ, সকল ধরনের প্রেজেন্টেশন, শোয়িং বা এক্সিবিশন, এগুলোকে আমি ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি এর জন্য আমার সারা জীবন যুদ্ধ করেছি। অ্যান্ড আই উইল ফাইট ইট নাও, আমি এখনো এর জন্য যুদ্ধ করব। অ্যান্ড উইল ডু সো, এবং আমি তা করে যাব আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার সারা জীবনের জন্য যুদ্ধ করব। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। সো এখানে অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে রিসেপশন স্পিচ বা মেইডেন স্পিচ, অর্থাৎ প্রথম যে বক্তব্য দেয়া হয় কোনো কিছু অর্জনের পর প্রথম যে বক্তব্য দেওয়া হয়, অর্থাৎ সে যখন ব্ল্যাক প্রেসিডেন্ট হলো 1994 সালে, তখন কিন্তু এই বক্তব্য সে দিয়েছিল। দ্য টাইম ফর দ্য হিলিং, অর্থাৎ আহতদের আরোগ্য লাভে, অফ দ্য ওন্ডস হ্যাজ কাম, আহতদের আরোগ্য লাভের সময় এসছে। এই যে হিলিং মানে কি? রিকভারি বা কিওর, আরোগ্য লাভ করা। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চেজম, এই যে ফাটল, চেজম মানে হচ্ছে তোমার কোন একটা সেতুর মধ্যে, কোন একটা ব্রিজের মধ্যে যে ফাটল, সেটাকে বলা যায় চেজম। দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, যেটা আমাদের মধ্যে ফাটল ঘটছে, অর্থাৎ আমাদের সম্পর্কে যে অবনতি ঘটছে, এইটা এখন আবার বিলুপ্ত করা, এখানে বিলুপ্ত করে একসাথে করার সময় এসছে। এখানে চেজম মানে হচ্ছে তোমার ফ্র্যাকচার অথবা ডিপনেস অফ গালফ, অথবা আমরা বলতে পারি গ্যাপ, কোন একটা গ্যাপ, রিপ্ট, ক্লেপ্ট, এগুলো হচ্ছে চেজম এর সিনোনিম। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশেষে আমরা
অবশেষে আমরা কি পেয়েছি? আমরা রাজনৈতিক মুক্তি পেয়েছি। তো প্যাসেজটি একটু হালকা করে একেবারে ইজি করে বলছি যেন তোমরা সহজে বুঝতে পারো। বারবার বলছি। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize. 1993 সালে ম্যান্ডেলা নোবেল পিস প্রাইজ অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক। এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক ছিল তখন শ্বেতাঙ্গ নেতা তার সময়, যখন সে 27 বছর কারাবরণ করছিল ওই সময়ে নেতা ছিল এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক নামে একজন শ্বেতাঙ্গ ভদ্রলোক। দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করে দিয়েছিল ফ্রম প্রিজন 3 years আর্লিয়ার, 3 বছর পূর্বেই তাকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছিল। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড। নেগোশিয়েটেড মানে কি? আরবিট্রেটেড অর্থাৎ মীমাংসা করা। কোনো একটা সমস্যার আলোচনার মাধ্যমে মীমাংসা করা হচ্ছে নেগোশিয়েটেড, যার নাউন তোমরা মাঝে মাঝে খুঁজে পাও নেগোসিয়েশন। সো সে কি করলো? এই সমস্যার এই যে বর্ণবাদ বা জাতি বিদ্বেষ, এই জাতি বৈষম্য সে বিলুপ্ত করার জন্য তার সাথে একসাথে বসলো এবং সে কি করলো? তাকে 3 বছর আগেই জেলখানা থেকে মুক্তি দিয়ে দিল। এই কারণে কিন্তু তাকে নোবেল পুরস্কার সাথে দেয়া হয়। অর্থাৎ এইখানে এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক এবং নেলসন ম্যান্ডেলা দুইজনেই একসাথে এই শান্তি পুরস্কার পেয়েছিল। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity. So এখানে বলছে যে ম্যান্ডেলা একটি প্রমিনেন্ট মানে কি খুবই আউটস্ট্যান্ডিং অসাধারণ একটা রোল প্লে করেছিল বিশ্ব দরবারে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার একজন সমর্থনকারী হিসেবে। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, এবং পলিটিক্যাল রাজনৈতিক যে নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত যত ধরনের সমস্যা ছিল ম্যান্ডেলা কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করেছিল। তো তখন রাজনৈতিক সমস্যা যেমন ছিল সেখানে কিন্তু এইডসের ভয়াবহ অবস্থা ছিল। সেই অবস্থা থেকে কিন্তু পরিত্রাণ করেছিল নেলসন ম্যান্ডেলা। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004। সো 2004 সালে সে পাবলিক লাইফ, এই যে মানুষের সামনে আসা বন্ধ করেছিল বিফোর হিজ 86th বার্থডে। সো 86তম জন্মদিনের পূর্বে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার যে অ্যাডমায়ারিং, তার প্রশংসিত বা ভালোবাসার মানুষদেরকে সে বলেছিল ডোন্ট কল মি, আই উইল কল ইউ। সো এর মানে কি? মানে হচ্ছে যে সে বলল যে আমাকে ডেকো না, আমি তোমাদের ডাকবো। অর্থাৎ যে কোনো সমস্যায় আই উইল প্রেজেন্ট মাইসেলফ ইন টাইম অফ ডেঞ্জার, অর্থাৎ যে কোনো সমস্যায় থাকুক না কেন আই উইল হেল্প ইউ, আমি তোমাদেরকে হেল্প করবো, আমি প্রেজেন্ট হব। সো বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, কিন্তু এখনো মানুষের কাছে খুবই রিভার্ড মানে হচ্ছে খুবই শ্রদ্ধেয় বা সম্মানিত ব্যক্তি হিসেবে সবার কাছে এখনো পরিচিত বা সবার কাছে এখন চেনা। So combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. So সে এখনো সবার কাছে একেবারে একজন সেলিব্রিটি হিসেবে, এবং তার যে মেসেজটা ছিল সে মেসেজটা ছিল আনমুভড বা অবসলিট। এখানে বলা হচ্ছে যে আনওয়েভারিং, অর্থাৎ বাংলাটা হচ্ছে যে অনড়। সে তার যে দাবি ছিল, তার যে আন্দোলন ছিল, এই আন্দোলন থেকে সে এক চুলো নড়েনি। অর্থাৎ তার মেসেজটা ছিল যে ফ্রিডম, স্বাধীনতার জন্য, রেসপেক্ট, সম্মানের জন্য, যেন ব্ল্যাকদেরকে হোয়াইটরা সম্মান করে এবং তাদেরকে স্বাধীনতা দেয়, অ্যান্ড হিউম্যান রাইটস, এবং তাদের যে মানবাধিকার আছে সে মানবাধিকারের জন্য সে সংগ্রাম করেছিল। তার এই মেসেজটা সে সবাইকে পৌঁছে দিয়েছিল এবং তার মেসেজে সে ছিল খুবই অনড়। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে আমাদের সময়ে ছিল একটি যে সেন্টার মানে একেবারে কেন্দ্রবিন্দু, তাকে কেন্দ্রবিন্দু ফোকাল পয়েন্ট, তাকে কেন্দ্র করে সবকিছু ঘুরছে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়ার্স হোয়ারএভার ইউ আর, এবং সাউথ আফ্রিকায় হলো সে, তাকে কেন্দ্র করে সবকিছুই হচ্ছে এবং সে যা বলছে তাই কিন্তু সবাই মেনে নিচ্ছে এবং বলছে কি
এখানে কে বলছে আগে বোঝার চেষ্টা করি যে নাদিম গর্ডিমার হলো একজন নোবেল লরেট, নোবেল পুরস্কার বিজয়ী, এবং সে একজন রাইটার। যেহেতু সে একজন সাহিত্যিক রাইটার, তার কথাগুলো কিন্তু এখানে সাহিত্যিক স্টাইলেই সে বলেছে যে সে হলো আমাদের যে দেশ, আমাদের দেশে সে একজন কেন্দ্রবিন্দু, তাকে আবর্তন করে সবকিছু ঘটছে বা পরিচালিত হচ্ছে, এবং তুমি যেখানে আছো সেখান থেকেও কিন্তু দেখতে পাবে যে এই কেন্দ্রবিন্দুর মধ্য দিয়েই সবকিছু আবর্তন করছে, বা সবাই তার কথাই মেনে চলছে, তার কথাই সবাই আন্দোলন পরিচালনা করছে। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner. So এইখানে যে বছরগুলো ম্যান্ডেলা এই কারাগারের মধ্যে ছিল, এই অবস্টেকল, এই বাধা বিপত্তির মধ্যে ছিল, তাকে একেবারে সেলিব্রেটেড পাবলিক ফিগার, সেলিব্রেটেড মানে হচ্ছে প্রমিনেন্ট, এমিনেন্ট মানে হলো প্রখ্যাত একজন ব্যক্তি হিসেবে সবার কাছে, পলিটিক্যাল প্রিজনার, রাজনৈতিক বন্দী হিসেবে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছিল, কারাবন্দী একেবারে পুরো বিশ্বের মানুষের কাছে কিন্তু সে খুবই রিভার্ড পাবলিক ফিগার ছিল, খুবই শ্রদ্ধেয় সম্মানিত রাজনৈতিক বন্দী হিসেবে ছিল। এ লিডার অফ মিথিক legendary stature for millions of black South African. So সাউথ আফ্রিকান ব্যক্তিদের স্ট্রেচার মানে যে কোন যা কিছু পরিত্রাণ করতে পারে এমন একজন ব্যক্তি হিসেবে সবার কাছে আবির্ভূত হয়েছিল। অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার মানে দেশ ছাড়িয়েও অন্য দেশের যারা অপ্রেসড, যারা অত্যাচারিত মানুষ ছিল বা সম্প্রদায় ছিল, তাদের কাছে সে খুবই সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তি। সো এখানে অপ্রেসড মানে হলো যে অত্যাচারিত, সাবজুগেটেড অথবা ডিমোরালাইজড, এখানে সাপ্রেসড হতে পারে, নিপীড়িত, টর্চার্ড হতে পারে, সো এখানে রিপ্রেসড পিপল হতে পারে। সো তারা যারা অত্যাচারিত মানুষ, তাদের কাছে খুবই সম্মানিত ব্যক্তি ছিল এই নেলসন ম্যান্ডেলা। সো এখানে আশা করি প্যাসেজটি যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে যে কোনো কোয়েশ্চেন, যে কোনো এমসিকিউ তোমরা কিন্তু সলভ করতে পারবে। ওকে, হোয়াট ডাজ জাস্টিস রেফার টু? সো এখানে যে জাস্টিস, এই জাস্টিস শব্দটা কি বোঝাচ্ছে? জাস্টিস মানে কি? ন্যায় বিচার। সো এখানে ন্যায় বিচার কিন্তু দেখো ইমপার্শিয়ালিটি, নিরপেক্ষতা, নিরপেক্ষতা, করাপশন, দুর্নীতি, ফেয়ার মানে কিন্তু যেটা একেবারে সাদাসিধে বা ন্যায়সঙ্গত। তারপরে হচ্ছে স্যাটিসফাই মানে হচ্ছে কাউকে সন্তুষ্ট করা। সো এই যে চারটা অপশন, এইখানে এ এবং সি এই দুইটা অপশন কিন্তু অ্যাকুরেট মনে হচ্ছে, কিন্তু এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি অ্যাকুরেট হচ্ছে এই ইমপার্শিয়ালিটি। সো ইমপার্শিয়ালিটি শব্দটা তোমরা এখানে নিরপেক্ষতা মানে এদিকেও নাই ওদিকে নেই, একেবারে মাঝ বরাবর, যেখানে সত্য প্রতিষ্ঠিত। সো এই ইমপার্শিয়ালিটি শব্দটা তোমরা এই প্যাসেজের জন্য সিলেক্ট করবে। যদি জাস্টিস শব্দটা আসে তাহলে ইমপার্শিয়ালিটি শব্দটা তোমরা এই অপশনটা সিলেক্ট করবে। ম্যান্ডেলা শেয়ার দ্য নোবেল পিস প্রাইজ উইথ, কার সাথে নোবেল পিস প্রাইজ সে শেয়ার করেছিল? তো শেয়ার করেছিল F.W. de Klerk. This is very easy because it is written in the passage clearly. So what is the closest meaning of the word advocate? Advocate বলতে কি বোঝায়? Advocate এখানে প্লিডার, আমরা জানি বাইরের দেশে কিন্তু প্লিডার শব্দটা অনেক বেশি ইউজ করে। সো প্লিডার মানে হচ্ছে সমর্থনকারী, যে সমর্থন করে, বা উকিলকেও বলা হয় কিন্তু এই প্লিডার, যে আরেকজনের পক্ষ থেকে কোনো কিছু সমর্থন করে। ম্যান্ডেলা সাফার্ড ইমপ্রিজনমেন্ট, সে কত বছর সাফার করেছিল? আমরা কিন্তু প্যাসেজে দেখেছিলাম যে অ্যাবাউট নিয়ারলি 3 decades। 3 decades মানে কি? 3 দশ মানে 30। সো নিয়ারলি 3 decades মানে হলো 30 years, নিয়ারলি 30 years। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশেষে আমরা রাজনৈতিক মুক্তি পেলাম। মানে কি? মানে হলো রাজনৈতিক যে সমস্যাগুলো এটার সমাধান হওয়া বা বিলুপ্ত হওয়া।
সো আমরা এখানে বলতে পারি রেশিয়াল ডিসক্রিমিনেশন ওয়াজ অ্যাবলিশড। তো জাতিগত যে বৈষম্য সেটা কিন্তু বিলুপ্ত হয়েছে। সো পলিটিক্যাল ইমানসিপেশন। So Nelson Mandela is an dash of peace and reconciliation is an, so এখানে embody of peace and reconciliation আমরা প্যাসেজের মধ্যে কিন্তু দেখি যে এখানে সে লাস্ট যে লাইনটা এখানে বলা আছে যে ফার্স্ট প্যারা লাস্ট লাইন, who came to embody the struggle for justice around the world. সো এইখানে স্ট্রাগল করেছিল, came to embody, বাস্তব রূপ দিতে এসেছিল, অর্থাৎ এমবডি আরেকটা মিনিং হচ্ছে প্রতীক। সো এখানে প্রতীক হিসেবে এসেছিল। তো নেলসন ম্যান্ডেলা ইজ এ অর এন ইজ অ্যান এমবডি অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। সাউথ আফ্রিকা ইজ এ ব্ল্যাক ড্যাশ কান্ট্রি। সাউথ আফ্রিকা হলো কি? ব্ল্যাক ডমিনেটেড নাকি ফ্রি না ইনহেবিটেড না কন্ট্রোলড? তো এখানে ব্ল্যাকরা কিন্তু ডোমিনেট করে না। সো ডোমিনেটেড এখানে কিন্তু আনসার হবে না, বরং এখানের আনসারটা কিন্তু হচ্ছে যে তারা বেশিরভাগ এখানে বসবাসকারী ছিল। সাউথ আফ্রিকায় বেশিরভাগ মানুষ বসবাস করতো। সো বসবাসকারী। সো ব্ল্যাক ইনহ্যাবিটেড। নর্মালি যদি তুমি খেয়াল করো তাহলে তোমার কাছে মনে হতে পারে ডোমিনেটেড হবে, কিন্তু না, ডোমিনেটেড হওয়া মানে কি তারা ডোমিনেট করে মানুষকে, নো। সো তার এখানে হবে সাউথ আফ্রিকায় ব্ল্যাক ইনহ্যাবিটেড কান্ট্রি, কৃষ্ণাঙ্গ বসবাসকারী দেশ। তারপর দেখো ম্যান্ডেলা ড্যাশ হিমসেলফ ফ্রম সিভিল ওয়ার টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড। তো ম্যান্ডেলা এখানে ড্যাশ হিমসেলফ। সো প্যাসেজ অনুসারে আমরা খেয়াল করে দেখি যে সে অ্যাভয়েড করেছিল সিভিল ওয়ার। তো এখানে দেখো সিভিল ওয়ার সে অ্যাভয়েড করেছিল। এখানে লাস্ট যে ফার্স্ট প্যারার লাস্ট অংশে এই জায়গায় দেখো যে সিভিল ওয়ার অ্যাভয়েড করেছিল। সিভিল ওয়ারটা কি করেছিল? অ্যাভয়েড করেছিল। ওকে, কিন্তু আমরা এখানে দেখি যদি অ্যাভয়েড দিলে কিন্তু ভুল হবে। ভালো করে খেয়াল করো, প্রশ্নগুলো এইভাবে যখন আসবে তখন কিন্তু নিশ্চিত তুমি ভুল করার সম্ভাবনা থেকে যায়। তাহলে দেখো অ্যাভয়েডেড দিলে ভুল হবে, কারণ দেখো ম্যান্ডেলা অ্যাভয়েডেড হিমসেলফ ফ্রম শব্দটা থাকার কারণে অ্যাভয়েড দেওয়া যাচ্ছে না, কারণ অ্যাভয়েডের পরে ফ্রম বসে না। তো এখানে আমাদের রিফ্রেইনড ফ্রম দিতে হবে, রিফ্রেইনড। সো সে রিফ্রেইনড করেছিল, অর্থাৎ সে সিভিল ওয়ার থেকে বিরত থেকেছিল। তারপর আই নাম্বার দেখো নেলসন ম্যান্ডেলা বোড টু রিমুভ। বোড করেছিল। বোড মানে কি? খুবই প্রতিজ্ঞবদ্ধ হয়েছিল। টু রিমুভ করতে, দূর করতে পলিটিশিয়ান ডিসক্রিমিনেশন অপ্রেস সোর্স। সো এইখানে রিমুভ ডিসক্রিমিনেশন আমরা জানি অ্যাপার্থাইড দূর করতে। সো এখানে ডিসক্রিমিনেশন দূর করতে খুবই প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তারপর দেখো যে নাম্বার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ফলস। কোনটি ফলস? এখানে নেলসন ম্যান্ডেলা ইজ এ পিস মেকার, এটা তো ট্রু, সে শান্তিপূর্ণ মানুষ ছিল। আরেকটা হচ্ছে যে ম্যান্ডেলা ওন নোবেল প্রাইজ আফটার হি বিকেম প্রেসিডেন্ট। তো আমরা প্যাসেজ অনুসারে দেখি যে এখানে ম্যান্ডেলা নোবেল প্রাইজ পেয়েছিল আগে 1993 সালে এবং প্রেসিডেন্ট হয়েছিল পরে 1994 সালে। তার মানে এখানে এটা ভুল আছে, অর্থাৎ ম্যান্ডেলা ওন নোবেল প্রাইজ বিফোর হি কেম প্রেসিডেন্ট হওয়ার পূর্বে। সো এইখানে অবশ্যই বিফোর হবে। সো আমরা এখানে এই আনসারটা নিতে পারি যে ফলস, এই অপশনটাকে ফলস ধরতে পারি। তারপর দেখো সাউথ আফ্রিকান হোয়াইট মাইনরিটি ড্যাশ দ্য ব্ল্যাক মেজরিটি। সো সাউথ আফ্রিকান হোয়াইট মাইনরিটি যারা ছিল তারা ব্ল্যাক মেজরিটিকে কি করেছিল? তারা ডোমিনেট করেছিল। তাহলে ওয়াজ ডোমিনেটেড বাই হবে না, প্যাসিভ হবে না, বরং তারা ডোমিনেট করেছিল। সো এটা হবে ডোমিনেটেড। দ্য ওয়ার্ড চেইজম মানে হচ্ছে চির বা ফাটল। সো এটা হবে গ্যাপ, ফাটল, গ্যাপ। তারপর হচ্ছে দেখো দ্য ওয়ার্ড শেকল কি? শিকল, একটা শিকল অর্থাৎ বন্ড।
আমরা প্যাসেজে প্রথমেই সিনোনিমগুলো দেখেছিলাম। বন্ড ছিল অর্থাৎ শিকল। What does the word reconciliation মানে হচ্ছে মীমাংসা করা, কোনো কিছু মীমাংসা করা। সো রিকনসিলিয়েশন আমরা বলতে পারি এখানে ফরগিভ মানে মাফ করে দেয়া, সেপারেশন বিচ্ছেদ করা, আবার অ্যাপিসমেন্ট মানে হচ্ছে সমঝোতা করা, মীমাংসা করা, এলাও মানে হচ্ছে তাকে এলাও করা। ওকে, সো আমরা এখানে এই চারটা থেকে অপশন নিতে পারি অ্যাপিসমেন্ট। ঠিক আছে, অ্যাপিসমেন্ট মানে কি? অ্যাপিসমেন্ট মানে হচ্ছে সমঝোতা। So the phrase bring down in the text means bring down. So bring down মানে কি? কোনো কিছু বিলুপ্ত করা। সো আমরা এর উত্তর নিতে পারি যে bring down। bring downটা অবশ্যই কি হবে? অ্যাবলিশ করা হবে। হ্যাঁ, bring down কি হবে? অ্যাবলিশ করা। সো অ্যাবলিশ করা অর্থাৎ বিলুপ্ত করা। সো bring down, অ্যাবলিশ। The term apartheid মানে কি? apartheid মানে হচ্ছে তোমার জাতি বিদ্বেষ বা জাতি বৈষম্য, এই apartheid। সো এখানে যে শব্দগুলো আছে অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, পার্টিশন মানে ভাগ করা, বিচ্ছেদ করা, আর প্রিপারেশন তো প্রস্তুতি, তাহলে আমরা বলতে পারি যে ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্য, এই বৈষম্যটাকে নিতে পারি। দ্য ওয়ার্ড এপিসেন্টার মানে একেবারে মধ্যবিন্দু, কেন্দ্রবিন্দু। সো এপিসেন্টার আমরা নিতে পারি এখান থেকে ম্যাজেস্টিক, খুবই সম্মানিত ব্যক্তি, অ্যাকুইজিশন মানে অভিযুক্ত, রিইউনিয়ন মানে তো একত্রিত হওয়া, তাহলে আমরা এইটা নিতে পারি যে ফোকাল পয়েন্ট। সো ফোকাল পয়েন্ট মানে একেবারে কেন্দ্রবিন্দু। ওকে, সো এরপর দেখো আমরা এখানে যে অ্যাপাথেট নিজের মতো করে প্রশ্নের উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো মনে রাখবো সবসময়। এখন কিন্তু তোমরা এসএসসি স্টুডেন্ট না, এইচএসসি স্টুডেন্ট। সো এই কারণে প্রশ্নের উত্তরগুলো কিন্তু কপি করা যাবে না। অবশ্যই তোমাকে কি করতে হবে? নিজের ভাষায় সহজ করে, খুবই সিম্পল করে নিজের ভাষায় লেখো। কঠিন শব্দ এক দুইটা ইউজ করতে পারো, তবে মনে রাখবা যত সহজ করে সুন্দর করে লেখা যায়, যেন ভুল না হয়। কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হলে কিন্তু নাম্বার কমে যাবে এখানে। সো হোয়াট ইজ অ্যাপাথেট অ্যান্ড ডু ইউ সাপোর্ট ইট, ওয়াই অর ওয়াই নট? সো আমরা অ্যাপাথেট বলতে কি বুঝি, এইটা আমরা এখানে লিখব। ওকে, অ্যাপাথেট বলতে এখানে কি বুঝি? অবশ্যই এটা একটা ডিসক্রিমিনেশন, এবং ডিসক্রিমিনেশনটা প্রশ্ন উত্তর দেখো, প্রথমে সাবজেক্টটা লিখতে হবে অ্যাপাথেট। সো অ্যাপাথেট লেখাটা একটু খারাপ দেখা যাচ্ছে, কিন্তু আমি বলে দিব। সো যেহেতু গ্রাফিক্স প্যাডে লিখতে একটু সমস্যা হয়। সো অ্যাপাথেট ইজ এ পলিটিক্যাল, সো দেখো পলিটিক্যাল, অ্যাপাথেট ইজ এ কি? পলিটিক্যাল সিচুয়েশন। ইট ইজ এ পলিটিক্যাল সিচুয়েশন in which, যার মধ্যে, in which people of different races, যে বিভিন্ন জাতিগুলো, people of different races are separated. সো আশা করি বুঝতে পেরেছো যে অ্যাপাথেট বলতে অ্যাপাথেট ইজ এ পলিটিক্যাল সিচুয়েশন, এটা রাজনৈতিক অবস্থা, ইন হুইচ যেখানে পিপল অফ ডিফারেন্ট রেসেস বিভিন্ন জাতির মধ্যে আর সেপারেটেড, যারা জাতির মধ্যে তারা কি করে? সেপারেটেড থাকে, আলাদা আলাদা থাকে। সো যারা লেখাটা একটু খারাপ, আমি আবারও বলছি, এখানে লিখতে গ্রাফিক্স প্যাডে একটু সমস্যা হয়, তবে মনোযোগ দিয়ে ক্লাসটা করলে কিন্তু এই লেখাগুলো তোমাদের প্রবলেম হবে না, জাস্ট বুঝে নিলে হলো। ওকে, সো এখানে বলছে পরের প্রশ্ন, এখানে প্রশ্নটা করেছে ডু ইউ সাপোর্ট ইট, তুমি কি সাপোর্ট করো কিনা, ওয়াই, যদি সাপোর্ট করো তাহলে ওয়াই, অ্যান্ড ওয়াই নট, যদি সাপোর্ট না করো কেন নয়। সো ওকে, এখানে আশা করি কোনো ব্যক্তি নেই পৃথিবীতে যে সাপোর্ট করবে। সো এই ধরনের লেখা লিখবা না যে ইয়েস আই সাপোর্ট, ভুলেও এটা লেখা যাবে না। সো এটা লেখার সাথে সাথে তোমার নাম্বার তো কাটবে, তোমার প্রতি খুবই নেগেটিভ একটা ধারণা চলে আসবে। সো এখানে লিখবে ডু ইউ সাপোর্ট ইট, এর আনসার অবশ্যই লিখবে নো, প্রথম আগে নো লিখে নিবে, কমা দিয়ে লিখবে আই ডোন্ট সাপোর্ট ইট,
আই ডোন্ট সাপোর্ট ইট। সো প্রথম এইভাবে লিখে নেবে নো, পরে কেন, ঠিক আছে, নো আই ডোন্ট সাপোর্ট ইট। ওকে, কেন তুমি সাপোর্ট করো না এটা এখন লিখতে হবে। হ্যাঁ, বিকজ সবচেয়ে ভালো হয় যদি আমাদের এখানে কমাটা এখানে ফুল স্টপটা লাস্টে ফুল স্টপটা না দিয়ে বিকজ দিয়ে সরাসরি লেখা, অথবা বিকজ এখানে এখানে আমরা আরেকটা লাইন শুরু করতে পারি বিকজ, বিকজ অ্যাপারথেড কি করে, ডেস্ট্রয় করে, ডেস্ট্রয়, অ্যাপারথেড ডেস্ট্রয়স, কি ডেস্ট্রয়স করে, অ্যাপারথেড ডেস্ট্রয়স, এস হবে, কিন্তু তোমরা অনেকে এস দাও না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই এস হবে। অ্যাপারথেড ডেস্ট্রয় করে, ডেস্ট্রয় কি করে, ইউনিটি, হ্যাঁ, ইউনিটি অ্যান্ড হারমোনি, যে আমাদের যে ঐক্য মিল, এই হ্যাঁ ইউনিটি এবং হারমোনি, হ্যাঁ কিসের মধ্যে, ইউনিটি এবং এই যে হারমোনিটা আছে এটা কিসের মধ্যে, হ্যাঁ ইউনিটি অ্যান্ড হারমোনি অফ এ সোসাইটি, ঠিক আছে, অফ এ সোসাইটি। অ্যান্ড আর কি করে, অ্যান্ড ব্রিংস, ব্রিংস ব্রিংস আউট এ সিভিল ওয়ার, এবং এটা একটা সিভিল ওয়ার সৃষ্টি করে। সো এইভাবে কিন্তু আমরা এই আনসারটা লিখবো, তাহলে কিন্তু পুরো নাম্বারটা পাওয়া যাবে। ওকে ওকে, তারপর দেখো পরের প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ার্ড বাই ম্যান্ডেলা ইন্সপায়ার ইউ মোস্ট। তো আমরা ওইখানে কিন্তু কয়েকটা শব্দ দেখেছি, আমরা আরেকটু রিকল করি যে এখানে একটা জায়গায় বলেছে আই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, আরেকটি জায়গায় বলছে যে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন। সো এই লাইনটাও কিন্তু তুলে ধরতে পারো, ইচ্ছে করলে এইটাও লিখতে পারো, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, অথবা তুমি লাস্ট আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে ডোন্ট কল মি আই উইল কল ইউ। এই যে লাইনটা, এই লাইনটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে মনে হয় যে এটার তুলে দিই আমি। সো তুমি অবশ্যই ইচ্ছে করলে আই হ্যাভ হেটেড রেস ডিসক্রিমিনেশন ওইটাও কিন্তু তুমি লিখতে পারো, আর আমি কিন্তু এটা লিখবো ডোন্ট কল মি আই উইল কল ইউ, আমার কাছে ভালো লেগেছে। সো তোমাকে ইনভার্টেড কমা দিতে হবে, হ্যাঁ ডোন্ট কল মি আই উইল, I will call you. Don't call me, I will call you. So this statement বলতে পারি, হ্যাঁ this এখানে this statement বলতে পারো, অথবা these words বলতে পারো, ঠিক আছে। সো এখানে আমরা বলতে পারি this statement inspires কারণ সিঙ্গুলার, inspires me most. So don't call me, I'll call you. This statement inspires me most. ওকে, এখানে প্রশ্ন হচ্ছে যে শুধু এতটুকুই লিখবো নাকি এর চেয়েও আরেকটু বেশি লিখবো। হ্যাঁ, তো আরেকটু বেশি লিখলে কিন্তু 2 নাম্বার নিশ্চিত হবে, এটা লিখলে হতে পারে 2 দিতে পারে অথবা 1ও দিতে পারে। সো আমরা এখানে লিখবো কারণ নিজের ভাষায়, হ্যাঁ এইটার পক্ষে আমরা একটা সাপোর্ট দিব, যেমন দিস ইন্ডিকেটস, ঠিক আছে, অথবা আমরা এখানে বলতে পারি দিস লাইন, অথবা দিস স্টেটমেন্ট indicates this statement indicates a significant role of Mandela, that he is always with
দ্য উইথ দ্য কান্ট্রি পিপল। তো এইটার কি সিগনিফিকেন্স দেখাচ্ছে? সে সবসময় তার দেশের মানুষের সাথে আছে। সো এইভাবে কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলো লিখব। ওকে, তারপর আমরা এরপরে ওয়াই ওয়াজ ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ? কেন ম্যান্ডেলা এখানে নোবেল পিস কেন নোবেল পিস প্রাইজ পেয়েছিল? সো আমরা যদি এটা আনসারটা লিখি, কেন পেয়েছিল? যেহেতু সে শান্তি প্রতিষ্ঠা করেছিল। সো আমাদের আনসারটা কিভাবে হবে? যেমন ম্যান্ডেলা সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে। ওকে, তারপর ম্যান্ডেলা ওয়াজ, এই যে এখানে যে আমরা ভার্বটা দেখছি, এটা ওয়াজটা দেখছি, এই ওয়াজটা হলো আমাদের এখানে প্যাসিভ করা হয়েছে। সো এই অক্সিলিয়ারি ভার্ব। সো ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড সবসময় খেয়াল করবে যে এই ভার্বটা এটা কিন্তু একটা মেইন ভার্ব। এই যে অ্যাওয়ার্ডেড, এটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? এটা মেইন ভার্ব। সো ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। তোমরা কি করো, অনেক সময় এই নোবেলটা এনটা ক্যাপিটাল লেটার লেখো, পিটা স্মল লেটার লিখে ফেলো, প্রাইজটা স্মল লেটার লেখো। নো, এই পুরোটাই কিন্তু তোমার এখানে একটি প্রাইজের নাম। সো অবশ্যই তোমাকে কি করতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তাহলে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। কেন? সে ফর কেন সে মানে পুরস্কারটা পেয়েছিল? ফর কিপিং, রাখতে, ফর বা ব্রিঙ্গিং দিতে পারি, ফর কিপিং পিস। কোথায়? অবশ্যই এখানে সাউথ আফ্রিকা। ফর কিপিং পিস আমরা আরেকটু যোগ করতে পারি, অ্যামং দ্য রেসেস অফ সাউথ আফ্রিকা। অ্যামং দ্য রেসেস অফ সাউথ আফ্রিকা। তো এখানে যে সাউথ আফ্রিকার যে দুইটা রেস ছিল, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। সো এই দুইটা রেসের মধ্যে সে কিন্তু শান্তি এনেছিল, ঠিক আছে? অ্যান্ড আরেকটু আমি যোগ করে দিই, তাহলে ফুল নাম্বারটা কিন্তু পাওয়া যাবে। কেউ ফুল নাম্বারটা কিন্তু মিস করবে না। অনেকে হতে পারে যে তুমি ছোট করে লিখছো 1 নাম্বার, মনে মনে 1 নাম্বার ধরে সবগুলো একসাথে মিলে একজন টিচার তোমাকে 5টার মধ্যে 10 থেকে 6 দিয়ে দিল, 7 দিয়ে দিল। কিন্তু যখন তুমি পরিপূর্ণভাবে সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো লিখবে, তখন কিন্তু অবশ্যই উনি চিন্তা করবে না স্ট্যান্ডার্ড মানে লিখছে এবং যথেষ্ট যেগুলো লেখার সেগুলোই লিখছে। সো কোনো কিছু বাদও রাখেনি, আবার বেশিও লেখেনি। তাহলে কিন্তু তুমি 10 থেকে 9, 10ও পেতে পারো। সো রেসেস অফ সাউথ আফ্রিকা। অ্যান্ড সে আরেকটা কাজ করেছিল, যে সে কিন্তু অ্যাভয়েডিং সিভিল ওয়ার এটাও করেছিল। অথবা এখানে আমরা বলতে পারি যে সে অ্যাপার্থাইড বিলুপ্ত করেছিল। সো এখানে আমরা বলতে অ্যাবলিশিং অ্যাপার্থাইড। সো এইভাবে যদি আমি প্রশ্নের উত্তরগুলো লিখি, তাহলে কিন্তু অবশ্যই আমি এখানে কি পাবো? অবশ্যই আমি এখানে 10-এ 9 বা 10 পাবো। তাহলে কিন্তু এ প্লাসটা নিশ্চিত হবে। তারপরে ডেমোক্রেসি কি, এগুলো পরবর্তী সময় ক্লাসে তোমাদের এগুলো বোঝানো হবে বা নেওয়া হবে। ওকে, এরপরে আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে, এগুলো সলভ করতে হবে আমাদের। তো যাই হোক, এটা একটা শর্ট ভিডিও করছি, এই কারণে আর ক্লাসগুলো এখানে নেওয়া হচ্ছে না। ওকে, এরপর দেখো তোমরা এই প্যাসেজটি দেওয়া আছে, ধরো তোমাদের ফ্লোচার্ট আকারে আসবে। তো ফ্লোচার্ট নিয়ে বিস্তৃত পরবর্তী সময়ে আরেকটি ক্লাস নেওয়া হবে। তবে আজকে নিয়মগুলো বলে দিচ্ছে এবং আনসারগুলো কিভাবে লিখতে হয় সেটা বলে দিচ্ছি। তো দেখো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। এখান থেকে কিন্তু একটা ছোট করে একটা প্যাসেজ দিবে, তারপরে ছোট করে প্যাসেজ দিবে, এত বড় করে দিবে না। তারপরে আমাদের প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। যেমন এখানে আছে, যেমন
guiding the South African against guiding the South African against racial discrimination এরকম করে একটা প্রথম দেয়া থাকবে, তারপর বাকিগুলো লিখতে হবে। তো এবার আসো আমরা ফ্লোচার্টটা কি, যেমন মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস, তাহলে যে কাজকর্ম ম্যান্ডেলা করেছিল এবং যে অ্যাচিভমেন্ট তার ছিল, এই অ্যাচিভমেন্ট নিয়ে, এবং অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা, তাহলে যে কাজকর্মগুলো করেছিল এবং যেই সম্মান অর্জন করেছিল বা যা কিছু অর্জন করেছিল এইগুলো নিয়ে আমাদের এখানে 6টা ঘর লিখতে হবে। তো এখানে পাশাপাশি 6টা ঘর লিখতে পারো বাম থেকে ডান দিকে, অথবা এই বক্সগুলো কিন্তু চাইলে আমরা কিন্তু একটু উপর থেকে নিচের দিকেও লিখতে পারি। তো আমরা দেখি যে আর কি কি এখানে লেখা যায়, এটা একটু দেখি। ওকে, সো আমরা ইচ্ছে করলে এখানে একটু স্পেস নিয়ে নিই, আমরা ইচ্ছে করলে উপর থেকে নিচের দিকেও লিখতে পারি। তো উপর থেকে নিচের দিকে লিখবো, অবশ্যই তুমি এক পেজের মধ্যে লিখবে। তাহলে আমরা যেহেতু প্রথমটা দেয়া আছে, ধরো এটা প্রথমটা দেয়া আছে, এবার বাকিগুলো আমাদের লিখতে হবে। ওকে, তাহলে প্রথমটা দেয়া আছে, পরেরগুলো যখন আমি লিখবো, পরেরগুলো কিন্তু উপর থেকে নিচে লিখলে একটু ইজি হয়। বাম থেকে ডানেও লেখা যায়, উপর থেকে নিচে লেখা যায়। অনেক টিচার থাকে যে হয়তো এটা জানে না অথবা রেস্ট্রিক্ট করে দেয়, যার কারণে হয়তো বলে যে না এটা করা যাবে না, ওটা বাম থেকে অবশ্যই ডানে লিখতে হবে, এরকম বলে। ঠিক আছে, তবে উপর থেকে নিচেও লেখা যাবে। ওকে, নাম্বার টু আমরা নিতে পারি যে প্রথম একটা হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে গাইডিং দ্য সাউথ আফ্রিকানস এগেনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন। তো আমরা ইচ্ছে করলে এখানে কিন্তু যে আমাদের যে প্যাসেজটি আছে, ওই প্যাসেজে আমরা দেখি যে সে কিন্তু ফাইট করেছিল। দেখো আমরা প্যাসেজে যদি দেখি, প্যাসেজে আবার একটু প্যাসেজটাই তোমাদের নিয়ে যাই। যেমন এরপরে কিন্তু আছে এখানে, যেমন সে ফাইট করেছিল, ইমপ্রিজন ফর নিয়ারলি ফাইট এগেনস্ট দ্য হোয়াইট মাইনরিটি রুল। কেন? কারণ ছিল যে ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। সো আমরা এইখান থেকে কিন্তু একটা নিতে পারি ইচ্ছে করলে, এখানে যে তার যে অ্যাক্টিভিটি এখান থেকে নিতে পারি। আরেকটা হচ্ছে অ্যাভয়েডিং সিভিল ওয়ার, এটা নিতে পারি, অথবা এখানে ব্রিংিং ডাউন অ্যাপার্থাইড, এটা নিতে পারি। ঠিক আছে, সো আমরা প্রথমে যেটা পাবো ওইটা আমরা নিয়ে নিব। যেমন আমরা এখানে যেটা দেখলাম যে ব্রিংিং ডাউন অ্যাপার্থাইড একটা আছে, তারপরে কিন্তু ওকে, তো এর আগে কিন্তু আছে যে ফাইটিং ফর হিজ পিপলস ইমানসিপেশন। সো আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নিব, তারপরে ব্রিং থেকে লিখবো ব্রিংিং ডাউন অ্যাপার্থাইড। সো এইভাবে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করেছি যেহেতু, সো আমাদেরকেও ভার্বের সাথে আইএনজি দিয়েই কিন্তু লিখতে হবে। সো এখানে আরেকটি বক্স করব ওই প্রথমটার মতোই, তারপরে এখানে লিখবো ফাইটিং। সো এটাও ভার্বের সাথে আইএনজি, আবার বলছি অবশ্যই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। ফাইটিং ফর হিজ পিপলস, ফাইটিং ফর হিজ পিপলস ইমানসিপেশন। সো ফাইটিং ফর হিজ পিপল, এখানে যেহেতু আমরা প্রথমে দেখো এখানে যেহেতু পিপলস দেয়া আছে যে ফর হিজ পিপলস ইমানসিপেশন, এইটা নিয়েছি। এরপরে কিন্তু আমরা আরেকটি নিব ব্রিংিং ডাউন, ব্রিং থেকে লিখবো ব্রিংিং ডাউন অ্যাপার্থাইড। ঠিক আছে, ব্রিংিং ডাউন অ্যাপার্থাইড। সো এরপরটা নিব নাম্বার 3। অবশ্যই এগুলো বক্স করতে হবে, এগুলো অবশ্যই কি করতে হবে, এগুলো বক্স করতে হবে। ঠিক আছে, এগুলো বক্সের মধ্যে দিতে হবে এবং অ্যারো চিহ্ন দিয়ে নিচের দিকে দিতে হবে, নাম্বারিং করতে হবে। তো এখানে ব্রিংিং, সো ব্রিংিং ডাউন কি হবে, অ্যাপার্থাইড। সো এইভাবে কিন্তু আমরা পরের প্রশ্নগুলো লিখব, কিন্তু এখানে কোনো ধরনের পাংচুয়েশন লাস্টে ব্যবহার করা যাবে না, অর্থাৎ ফুল স্টপ ব্যবহার করা যাবে না।
ঠিক আছে। তারপর নাম্বার 4। তো এরকম করে পরে আবার সে কি ছিল, অবশ্যই সে এই ডিটারমিন্ড ছিল। সো আমরা এখানে লিখতে পারি যে রিমেইনিং 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 ডিটারমিন্ড রিমেইনিং ডিটারমিন্ড রিমেইনিং ডিটারমিন্ড টু ব্রিং ডাউন কি ডিসক্রিমিনেশন। সো এটা আমরা লিখলাম যে আরেকটি কি কাজ করেছিল, সে এই ডিসক্রিমিনেশন দূর করার জন্য ডিটারমিন্ড ছিল। এবার আমাদেরকে আর দুইটা লিখতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে দুইটা অ্যাচিভমেন্ট লিখতে হবে, ঠিক আছে। দুইটা বা তিনটাও লিখতে পারো, কিন্তু আমরা এখানে দুইটা অ্যাচিভমেন্টের কথা বলবো। তো একটা অ্যাচিভমেন্ট হলো সে যেটা দেখা যাচ্ছে যে লাস্ট নোবেল পুরস্কার ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল এবং নোবেল পুরস্কার পেয়েছিল। সো এখানে বিকামিং সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। আরেকটা দেখলাম যে এখানে নোবেল পুরস্কারও সে পেয়েছিল। সো বিকামিং সাউথ আফ্রিকান ব্ল্যাক প্রেসিডেন্ট এটা লিখবো, ঠিক আছে। আরেকটা হচ্ছে গেটিং নোবেল প্রাইজ বা উইনিং নোবেল প্রাইজ, অথবা এখানে আরেকটা লেখা যায় কিন্তু দেখো অ্যাচিভিং পলিটিক্যাল ইমানসিপেশন। সো অনেক কিছু কিন্তু এখানে লেখা যায়, অনেকগুলো অ্যাচিভমেন্ট কিন্তু লেখা যায়। সো আমরা অ্যাচিভমেন্ট একটা হচ্ছে যে বিকামিং সাউথ, শর্ট করে লিখতে হবে, সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। সো এইটা একটা। আরেকটা হচ্ছে তোমার যে সে নোবেল পুরস্কার পেয়েছিল, এটা আমরা কিভাবে লিখবো, যেমন আইএনজি যুক্ত করবো উইনের সাথে, উইনিং নোবেল পিস প্রাইজ। এখানে সাল দেওয়ার দরকার নেই, জাস্ট তার যে অ্যাচিভমেন্ট এটা শর্ট করে, যতটুকু শর্ট করে লিখলে তুমি এটা প্রকাশ করতে পারো, এতটুকু শর্ট ফ্রেজ ব্যবহার করতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই সাবজেক্ট ব্যবহার করা যাবে না। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমার লিখতে হবে এবং বক্স দিতে হবে, অ্যারো চিহ্ন দিয়ে বক্স করে দিতে হবে। লাস্ট কিন্তু কোনো ধরনের ফুল স্টপ দেওয়া যাবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে কিভাবে আমাদের এই প্যাসেজটি সলভ করতে হবে। তো প্যাসেজটি মানে তোমাদের কতটুকু সহজে আমি বুঝাতে পেরেছি এটা একটু কমেন্টস করে জানাবে। এর পরের ভিডিওতে আরেকটি নতুন ক্লাস তোমাদেরকে উপহার দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।